সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আমার আইসিটি ক্লাসে। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের উপর তারবিহীন যোগাযোগ ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আমি আজকে আছি তোমাদের সাথে নিহার রঞ্জন বক্সী, সহকারী অধ্যাপক গণিত, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। এর আগে তোমাদের গণিতের বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে আমরা দেখব আইসিটির উপর একটি ক্লাস। আশা করি তোমরা উপভোগ করবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। যেমনটি বলছিলাম যে আজকে আমরা তারবিহীন যোগাযোগ ব্যবস্থা নিয়ে কথা বলবো এবং বিভিন্ন রকম তারবিহীন যোগাযোগ ব্যবস্থাগুলো আমাদের প্রাত্যহিক জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে আছে। সুতরাং এর থেকে আমাদের মুক্তির উপায় নেই। সুতরাং এটি সম্পর্কে জানাটা আমাদের অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। চলো শুরু করা যাক তারবিহীন যোগাযোগ ব্যবস্থা। তাহলে আমরা শুরু করছি তারবিহীন যোগাযোগ ব্যবস্থার আমাদের আজকের ক্লাসটি। যেমনটি বলছিলাম, আজকে আমরা বলবো তারবিহীন যোগাযোগ কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে। ওয়্যার মানে তার, লেস হচ্ছে বিহীন, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, এটি সম্পর্কে আমরা কথা বলবো। আমি নিহার রঞ্জন বক্সী, সহকারী অধ্যাপক গণিত, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া আছি তোমাদের সাথে। এর আগে গণিতের ক্লাস নিয়েছি, আমার ইউটিউব চ্যানেল আছে বক্সী স্যার। তো সেটি থেকে তোমরা বিভিন্ন ভিডিও পাবে বিভিন্ন অধ্যায়ের উপর, আইসিটি এবং ম্যাথের উপর। তো সেটি দেখবে বক্সী স্যার চ্যানেলটি, এখানে সাবস্ক্রাইব করে লাগবে এবং লাইক কমেন্ট করবে। তো চলো শুরু করা যাক তারবিহীন যোগাযোগ ব্যবস্থা বা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। আজকে আমরা কি কি শিখবো সেটি আমরা একটু দেখে নিই। এই তারবিহীন যে যোগাযোগ ব্যবস্থা, এর কেন আমাদের এটি দরকার? তারবিহীন যোগাযোগ ব্যবস্থা সারা বিশ্বগ্রামে রূপান্তরিত হয়েছে। সুতরাং এটি আমাদের জন্য কেন প্রয়োজন সেটি আমাদের দেখতে হবে। তারবিহীন যোগাযোগ ব্যবস্থার প্রকারভেদ কি, কেমন, কয় রকম তারবিহীন যোগাযোগ ব্যবস্থা আছে। যদিও প্রকারভেদ সবসময় পরিবর্তিত হতে থাকে, তারপরেও বেসিক কিছু স্ট্যান্ডার্ড থাকে, আমাদের সেটি সম্পর্কে জানতে হবে। এরপরে যেটি আমাদের, সেটা ব্লুটুথ প্রযুক্তি শিখবো আমরা ভালো করে, কারণ নিত্য নৈমিত্তিক ভাবে এটি আমরা ব্যবহার করি এখন। এরপরে আছে ওয়াইফাই প্রযুক্তি, এর বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা আছে, কিভাবে ব্যবহার করতে হয়। ওয়াইফাই হটস্পট খুবই একটি কমন কথা, সেটি কি সেটি আমরা জানবো। আর একটা আছে ওয়াইম্যাক্স, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এবং এর পার্থক্য দেখবো, ওয়াইম্যাক্স এর সুবিধা অসুবিধা দেখবো, সাথে ওয়াইম্যাক্স ওয়াইফাই এর পার্থক্যটাও দেখবো। প্রয়োজনীয়তা, তাহলে প্রথমটি যেমন আমরা বলছিলাম যে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে প্রয়োজনীয়তা। কেবলের মাধ্যমে সব জায়গায় যোগাযোগ রক্ষা করা সম্ভব না, সব সময় যোগাযোগ রক্ষা করা সম্ভব না। যেমন যদি খুব রিমোট এরিয়া হয়, দূরবর্তী এরিয়া হয়, তাহলে সেখানে যোগাযোগের জন্য কেবল অনেক সময় সমস্যা হয়ে যায়। যদি দ্বীপ অঞ্চল, চরাঞ্চল হয় তাহলে সমস্যা হয়, অথবা প্রতিকূল পরিবেশে অথবা মহাকাশে যদি হয় তাহলে সেটা কেবলের মাধ্যমে, কেবল বা তারের মাধ্যমে যোগাযোগ সম্ভব না। সুতরাং সেটা তারবিহীন হতে হবে, কেবললেস হতে হবে, ওয়্যারলেস হতে হবে, তাহলে এটা সেজন্য লাগে, যেখানে সম্ভব না। এরপরে একজন মানুষ যখন চলছে, মুভিং একটা গাড়ি যখন চলছে, তখন যদি যোগাযোগ করতে হয় সেটিও তার দিয়ে সম্ভব নয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি চলে, কোনো যন্ত্র যদি চলে চলমান অবস্থায়, তাহলে সেটি তার দিয়ে সম্ভব না। যেমন আমাদের মোবাইলে সম্ভব না, আমরা যখন গাড়িতে কোথায় যাই তখনও সম্ভব না। সুতরাং চলমান ব্যক্তিকে নেটওয়ার্কে আনতে গেলে তখন আমাদের আসলে তারবিহীন যোগাযোগ ছাড়া কোনো বিকল্প নেই। দ্রুত যোগাযোগ করতে হয় সেখানে বেশ উপযোগী, যেমন দুর্যোগের ক্ষেত্রে, আমাদের সাইক্লোন হয় বিভিন্ন সময়, আমাদের দুর্যোগ প্রবণ এলাকা, যুদ্ধক্ষেত্রে এটি হতে পারে, সেখানে এটি বেশ উপযোগী, এটা তোমরা ভালোই বোঝো। এছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, একটি গুরুত্বপূর্ণ স্থাপনার সামরিক কোনো অংশ হতে পারে বা বিশেষ কোনো ব্যক্তির নিরাপত্তা হতে পারে, সেখানে কেবল দিয়ে যদি আমরা করি তাহলে কেবলটি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই নিরাপত্তাটি বিঘ্নিত হতে পারে। ফলে আমাদের অবশ্যই দেখতে হবে যে কিভাবে ওই সকল স্থাপনার নিরাপত্তা দেওয়া যায়, এবং সেক্ষেত্রে ওয়্যারলেস কমিউনিকেশন বেটার অপশন।
তো এরপরে আমরা প্রয়োজনীয়তা দেখছিলাম। প্রয়োজনীয়তার পরে আমরা আরো কিছু অংশ দেখব। রেডিও টিভির ব্রডকাস্টিং। তো রেডিও যখন আমরা শুনি, টিভি যখন আমরা দেখি এবং শুনি, তখন আসলে ওয়্যারলেস ছাড়া কোনো গতি নেই। যদিও ইদানিং স্যাটেলাইট টিভি যেটা আমরা বলছি, সেটি বাসা বাড়িতে কেবলের মাধ্যমে সংযোগ দেওয়া হয়, কিন্তু এই কেবলের মাধ্যমে সংযোগ দিলে সব চ্যানেল ঠিক মতো আসে না। তো এই অনেক দূরে যদি সংযোগ নিতে হয় সেক্ষেত্রে একটি সমস্যা। কিন্তু এটা ওয়্যারলেস হলে, যেমন বাংলাদেশে এখন আকাশের বিজ্ঞাপন দেখি আমরা বিভিন্ন সময়, এটি আরেকটা বিষয় হচ্ছে রেডিও। রেডিও তো তারের মাধ্যমে সম্ভবই না, সুতরাং এই সকল ক্ষেত্রে আমাদের ওয়্যারলেস কমিউনিকেশনের কোনো বিকল্প নেই। আর যেমনটি আগে বলছিলাম, সেলুলার টেলিফোন মানে মোবাইল টেলিফোন। সেলুলার টেলিফোন কেন বলা হয়? তার কারণ হচ্ছে সেল আকারে কাভারেজ দেয়। মোবাইল নেটওয়ার্ক গুলো সেল আকারে কাভারেজ দেয়। সেল আকারে কাভারেজ দেয় মানে হচ্ছে এরকম ষড়ভুজ আকৃতির মোবাইল যে টাওয়ার গুলো থাকে, সেই টাওয়ার গুলো এভাবে ষড়ভুজ আকৃতির এরকম অংশ করে প্রতিটা এরিয়াকে এভাবে বিস্তার করে এরকম। সেল সেল 1, সেল 2, সেল 3 এভাবে ভাগ করে নিয়ে টাওয়ার গুলো কাভারেজটা দেয়। এ কারণে এটাকে সেলুলার নেটওয়ার্ক বলা হয়। আর মডেম, তোমরা জানো মডেম হচ্ছে মডুলেশন এবং ডিমডুলেশন, অর্থাৎ মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে এবং কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে, এটা হচ্ছে মডেম। মডেম গুলো আমাদের ওয়্যারলেস নেটওয়ার্কের কাজ করে। যে কোনো স্থান থেকে ভিডিও সম্প্রচারে, যেমন এখন আমাদের অনলাইন ক্লাসগুলো হচ্ছে, তাহলে অনলাইন ক্লাসগুলো আমরা যে কোনো জায়গায় বসে নিতে পারি, এটা কলেজে যাওয়ার দরকার নেই। বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করতে পারি। ছাত্রছাত্রী তোমরাও বিভিন্ন জায়গায় বসে বা বাড়িতে বসে সরাসরি ক্লাসগুলো করতে পারো, তাহলে যে কোনো জায়গা থেকে ভিডিওগুলো সম্প্রচার হয় এবং ইন্টারনেট সুবিধাটি পাওয়া যায়। এটা ওয়্যারলেস কমিউনিকেশনের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা। ওয়্যারলেস এনার্জি ট্রান্সফারে, ওয়্যারলেস এনার্জি ট্রান্সফার যেমন ধরো ইদানিং চার্জিং হচ্ছে ওয়্যারলেস চার্জিং, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহটা সরাসরি তারের মাধ্যমে না যেয়ে তারবিহীন হচ্ছে। অনেক আল্ট্রা মডার্ন ডিভাইস এগুলো এনার্জিটা ট্রান্সফার করে, সরাসরি চার্জটা ট্রান্সফার করতে পারে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে। সুতরাং এটি হতে পারে। এরপরে আমরা আরেকটি প্রযুক্তি এই ওয়্যারলেসের, সেটা তোমরা বহুল ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে ব্লুটুথ। তো ব্লুটুথ প্রযুক্তিটা আমাদের ডেটা বা ফাইল ট্রান্সফারে এক জায়গা থেকে স্বল্প দূরত্বে ব্যবহৃত হয়। এই ব্লুটুথটা স্বল্প দূরত্বে, যেটা বলছিলাম যে 10 মিটারের কাছাকাছি, যদিও গাণিতিকভাবে এটি 10 মিটার থেকে 100 মিটার হতে পারে, তবে এখানে একটা নেটওয়ার্ক তৈরি করা হয়। যে ডিভাইসগুলো কাছাকাছি থাকে তাদের সাথে যোগাযোগ স্থাপন করা হয় এবং নেটওয়ার্ক তৈরি হয়। এটাকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। খুব কাছাকাছি কিছু ডিভাইস বা প্যান বলে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্যান বলে, এবং এখানে উঁচু মানের নিরাপত্তা বজায় থাকে, অর্থাৎ একজন যতক্ষণ পর্যন্ত সম্মতি না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তার ডিভাইসের সাথে কোনোভাবে যোগাযোগ রক্ষা করা সম্ভব না। এবং মাউস, কিবোর্ড, বিভিন্ন মিউজিক সিস্টেম এগুলো আসলে ব্লুটুথের মাধ্যমে যোগাযোগ করা যায়। যেমন বিভিন্ন স্পিকার পাওয়া যায়, ব্লুটুথের মাধ্যমে তুমি গানটি শুনতে পারো। মাউস আছে, ওয়্যারলেস মাউস, যেমন ধরো আমার এই মাউসটি, এটি ওয়্যারলেস মাউস। ইভেন আমার এই এটা স্টাইলাস পেনটি কার সাথে যোগাযোগ রক্ষা করছে সেটিও তুমি দেখে নিতে পারো, তাহলে বুঝতে পারবে এটি ওয়্যারলেস হিসাবে এটা এর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। ইভেন এটাও ব্লুটুথ দিয়ে কাজ করা যায়, যদিও আমি তার ব্যবহার করছি। এটা দুইটা সিস্টেমই আছে আমার এই ওকমে, এটা তারবিহীন হতে পারে, তারযুক্ত হতে পারে, আমি তার ব্যবহার করছি। তো এভাবে আমরা আসলে ব্লুটুথ ব্যবহার করে বিভিন্ন যন্ত্রাংশের সাথে সংযোগ ঘটাতে পারি। তারপরে চলে যাই আমাদের ব্লুটুথের বৈশিষ্ট্য বা সুবিধা। ব্লুটুথ গুলোর কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা একটু দেখে নিব। কাছাকাছি দুটি ডিভাইসের ভিতর, এটা তো আমরা বলেছি কাছাকাছি ডিভাইস দুটো কাছাকাছি থাকতে হবে। এখানে যে বলছে 10 থেকে 100 মিটারের মধ্যে,
এটা ম্যাথমেটিক্যাল টার্ম, সর্বোচ্চ 100 মিটার পর্যন্ত যেতে পারে যদি ফাঁকা হয় এবং যদি ব্লুটুথ ডিভাইস দুটি এরকম স্ট্রং হয়। বাট এটি সাধারণত 10 মিটারের ভিতর সব থেকে ভালো কাজ করতে পারে। দেয়াল বা অন্য কোনো বাধা ট্রান্সমিশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না, কিন্তু প্রকৃতি বা অন্যান্য আবহাওয়াগত কারণে এর কিছুটা সংযোগের সমস্যা হতে পারে। স্বয়ংক্রিয়ভাবে কনফিগার করতে পারে, তার মানে যখনই তুমি ব্লুটুথ চালু করো সাথে সাথে যে ডিভাইসের সাথে ওর আগে থেকে লিংক স্থাপন করা ছিল সরাসরি ওর সাথে লিংকটা স্থাপন করতে পারে এবং নিজেই সার্চ করে নিতে পারে কাছাকাছি কি কি ডিভাইস আছে। এটার জন্য তোমাকে ম্যানুয়ালি কোনো কাজ করতে হয় না, এটা স্বয়ংক্রিয় অটোমেটিক সিস্টেম। এটা এটা তোমরা ব্যবহার করো, সুতরাং এটি তোমরা জানো বলে বিশ্বাস করি। আরো কিছু বৈশিষ্ট্য আছে, দেখে নিই। ব্লুটুথ হলো মাস্টার স্লেভ কাঠামো। মাস্টার স্লেভ কাঠামো প্যাকেট ভিত্তিক প্রোটোকল। কতগুলো ইংরেজি শব্দ আছে, এটা এমন কিছু মাস্টার মানে প্রভু, স্লেভ মানে চাকর, সুতরাং দুইটা ডিভাইসের ভিতর একজন থাকে প্রধান আর একজন থাকে অধীনস্থ। যিনি প্রধান তিনি হচ্ছেন মাস্টার, যিনি অধীনস্থ তিনি হচ্ছেন স্লেভ। কাঠামোটা যখন তৈরি হয়, সুতরাং আমি যদি কারোর সাথে যোগাযোগ করি আমি মাস্টার, সে স্লেভ। যিনি ইনিশিয়েটিভ নেবেন, যিনি শুরু করবেন কাজটি তিনি মাস্টার, আর যিনি পরবর্তীতে সংযুক্ত হবেন তিনি হবেন স্লেভ। এটি আরেকটা হচ্ছে প্যাকেট ভিত্তিক প্রোটোকল। বিভিন্ন ডেটাগুলো যে যায়, বিভিন্ন কথা, ভয়েস, ফাইল যা কিছু যায়, এটা কতগুলো বিট আকারে একটি করে প্যাকেট তৈরি করা হয়। এই প্যাকেটগুলো তৈরি করে প্যাকেট থ্রো করা হয়। প্রোটোকল মানে নিয়ম কানুন। তাহলে ব্লুটুথ, ওয়্যারলেস, মাস্টার স্লেভ, দুইটা সংযোগ করলে একটা মাস্টার হয় একটা স্লেভ হয়। প্যাকেট ভিত্তিক, ডেটাগুলো যখন যায় কতগুলো একগুচ্ছ ডেটাকে একটা প্যাকেট আকারে দিয়ে তার একটা হেডার একটা টেইলার এটা ব্যবহার করা হয়। আর এর যে নিয়ম কানুনটাই হচ্ছে প্রোটোকল। এই হলো কথা মাস্টার স্লেভ প্যাকেট ভিত্তিক প্রোটোকল। তো এখানে কোথায় কোথায় ব্যবহার করা যায় সেটি অলরেডি বলেছি, ফোন, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, ডিজিটাল ক্যামেরা, ভিডিও গেম কনসোল, আর এগুলো তো আছেই। এছাড়া অন্যান্য অনেক প্রযুক্তি আছে, অনেক ডিভাইস আছে যেগুলোতে ব্যবহার করা হয়। এবার বলছে একটি পিকোনেটে মোট 255টি স্লেভ নোড থাকে। তার মানে ওই যে যন্ত্রটা ব্যবহার করা হয় এখানে 2^8 মানে 256 হয়, 0 বাদ দিলে 1 থেকে 255টি স্লেভ থাকে। তবে এই যেহেতু খুবই উম, কম ক্ষমতা সম্পন্ন প্রযুক্তি, সাধারণত 7টি যন্ত্রাংশের সাথে সে সংযুক্ত করতে পারে, তাদের সাথে সংযোগটা করে সেটা স্লেভ বলে, একটু আগে আমি বলেছি। সুতরাং 7টি স্লেভের সাথে সংযোগ করতে পারে আর বাকিগুলো নিষ্ক্রিয় থাকে কারণ তার সক্ষমতা কম। তো এরপরে অসুবিধা আছে বেশ কিছু। বলছে 100 মিটারের বেশি দূরত্বে যোগাযোগ রক্ষা করা সম্ভব নয়। আসলে এটি 10-15 মিটার বা 20 মিটারের বেশি হলে আর ভালো যোগাযোগ রক্ষা করা যায় না, কারণ আমাদের যন্ত্রাংশগুলোর কিছু সক্ষমতা কম আছে। খুব সর্বোচ্চ ভালো মানের যন্ত্র হলে হয়তো সেটি সম্ভব হয়। ডেটা ট্রান্সফার রেট খুবই ধীর গতি সম্পন্ন, বেশি দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারে না। ছোট ছোট প্যাকেট তৈরি করা হয়, প্যাকেটগুলো সেন্ড করা হয়, রিসিভ করা হয়, এতে সময় লাগে। এরপরে ব্যাটারি চার্জের একটি তো ব্যাপার আছেই, যে এটি ব্লুটুথ অন থাকলে ও যেহেতু চলে ও চার্জটি নিয়ে নেয়, যে কারণে ব্যাটারিটা কম আয়ু সম্পন্ন হয়, বেশি সময় থাকে না চার্জ। ইন্টারনেটের গতি কম, ব্লুটুথ দিয়ে ইন্টারনেট করা যেতে পারে, অর্থাৎ আমার মোবাইলে ইন্টারনেট আছে, এটা আমি শেয়ার করব অন্য ডিভাইসে ব্লুটুথের মাধ্যমে, তখন গতিটা আসলে অনেক কমে যায় কারণ ইন্টারনেটে অনেক ডেটা ট্রান্সফার করতে হয়। আশা করি তোমরা বুঝতে পারবে। সিকিউরিটি কম, ডেটা ট্রান্সফারের সিকিউরিটি কম। যদিও এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা ট্রান্সফার করতে গেলে একটু আগেই বলা হচ্ছিল যে এর একজন আরেকজনকে অনুমতি না দিলে ট্রান্সফার করা যায় না, কিন্তু বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে এই ডেটাটাকেও ক্যাপচার করা যায়। সুতরাং সিকিউরিটির কিছু সমস্যা আছে, তবে আধুনিক ব্লুটুথ গুলো এই সমস্যা থেকে মুক্ত প্রায় বললেই চলে। এরপরে ব্লুটুথের ব্যবহার, যে বিভিন্ন জন ফাইল শেয়ার করে, একটা ছবি আমরা দেখতে পাচ্ছি।
এরপরে আছে ফোনের সাথে হ্যান্ডস ফ্রি। হ্যান্ডস ফ্রি মানে হচ্ছে যে তোমাকে কোনো হাত দিয়ে কোনো কাজ করতে হবে না। হ্যান্ডস ফ্রি আসলে ওয়্যারলেস এর কথা বলা হয়েছে। হ্যান্ডস ফ্রি হেডসেট, তার মানে যে হেডসেট গুলো তোমরা ব্যবহার করো, ব্লুটুথ হেডসেট যেগুলোর তার লাগে না, সেটি সাউন্ড বা ভয়েস ডেটা, একই কথা ঘুরে ফিরে। আসলে সব ধরনের ডেটাই যখন 0 1 কনভার্ট করা হয় তখন ওর কোনো পার্থক্য আর ডিভাইস গুলো বা যন্ত্রাংশ গুলো মোবাইল বা ল্যাপটপের কাছে থাকে না, তারা সব 0 1 বোঝে। ফোন থেকে কম্পিউটারে, আমার ফোন থেকে কম্পিউটারে ট্রান্সফার করতে চাই অথবা কম্পিউটার থেকে ফোনে ট্রান্সফার করতে চাই, যে কোনো ডিভাইস থেকে যে কোনো ডিভাইসে সংযোগ করা যায়। কম্পিউটারের সাথে অন্য ডিভাইস, একই কথা ঘুরাই ফিরাই বলা আছে। পিসি, পিসি হচ্ছে পার্সোনাল কম্পিউটার, তার মানে আমাদের কম্পিউটার ল্যাপটপ যেগুলো, এদের ইনপুট এবং আউটপুট ডিভাইস গুলোর সাথে ওই প্রিন্টার, তোমার অন্যান্য ডিভাইসের সাথে সংযোগ করায়। প্রিন্টার জাতীয় যে সকল ডিভাইস আছে, এটা হতে পারে স্ক্যানার, হতে পারে যে আমি যে ট্যাবলেট দেখালাম অকমের, এটি হতে পারে, যে কোনোটি হতে পারে। তো এখন আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, কিসের ছবি তোমরা ভালোই জানো। তো দেখি এটি কি জিনিস। এখানে ব্যবহার করা হচ্ছে ব্লুটুথের ব্যবহার। জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, যে রিসিভ করে চিকিৎসার যন্ত্রপাতি, বারকোড স্ক্যানার। তোমরা বারকোড দেখেছো বিভিন্ন শপিং সেন্টার গুলোতে, ওখানে বারকোড স্ক্যানার থাকে, ওটা ধরলেই পণ্যের তথ্য ওখানে আছে। এবং ট্রাফিক কন্ট্রোল, যে আমাদের দেশে সব জায়গায় এরকম না, কিন্তু বহু উন্নত দেশে ট্রাফিক কন্ট্রোল গুলো সরাসরি অনলাইনে থাকে এবং এটি অটোমেটিক থাকে। এগুলো ব্লুটুথ ব্যবহার করে একটা থেকে আরেকটা তথ্য চলে যায়। যেমন উন্নত দেশগুলোতে পথে অনেক উম, উন্নত মানের ক্যামেরা দেওয়া আছে। এই ক্যামেরাগুলো সরাসরি ব্লুটুথের মাধ্যমে তার সেন্টারে চলে যায় তথ্যগুলো। একটা গাড়ির স্পিড কত, কত কি, এটি সরাসরি সেন্টারে চলে যায়। যদি কোনো গাড়ি কোনো রুল ব্রেক করে, তাহলে সেটাকে কন্ট্রোল করা সরাসরি কন্ট্রোল বিভাগ থেকে। ব্লুটুথের মাধ্যমে এই যন্ত্রাংশগুলো সেন্টারের সাথে যুক্ত থাকে। ডেডিকেটেড টেলিহেলথ ডিভাইস, একটু ইংরেজি শব্দগুলোই বড়। ডেডিকেটেড মানে সার্বক্ষণিক নিয়োগপ্রাপ্ত, সব সময় সেবা দিয়ে যায়, কোনো ইন্টারাপশন ছাড়াই, বন্ধ করা লাগে না, ঘুমানো লাগে না তার, এটা ডেডিকেটেড বলে। টেলিহেলথ মানে টেলিফোনের মাধ্যমে যে হেলথ সেবা, স্বাস্থ্য সেবা দেওয়া হয়, যেগুলো যন্ত্রাংশ, সেটা হচ্ছে ডেডিকেটেড টেলিহেলথ ডিভাইস গুলোতে। এটা শর্ট রেঞ্জ ট্রান্সমিশন, মানে খুব অল্প পরিসরে এটাকে ডেটা ট্রান্সফার করা হয়, শর্ট রেঞ্জ ট্রান্সমিশন। এই সেন্সর থাকে, সেন্সর গুলো ডেটাটা রিসিভ করে, রিসিভ করে সেন্টারে পাঠায়, ওই ট্রাফিক কন্ট্রোলের মতো খানিকটাই। ইনফ্রারেড ব্যবহৃত হয় এমন স্থানে নিয়ন্ত্রণের ক্ষেত্রে। বিভিন্ন ইনফ্রারেড, বিভিন্ন স্ক্যানার হয় বিমানবন্দরে গেলে বা কোনো সুরক্ষিত জায়গায় গেলে, তখন এগুলো আমাদের বডি বা অন্যান্য লাগেজ গুলো এটা নিয়ন্ত্রণ করা হয় বা স্ক্যান করা হয়। সেক্ষেত্রে এই ব্লুটুথের ব্যবহার হয়। তবে এখন আরো অনেক উন্নত প্রযুক্তি এসেছে, যে কারণে ব্লুটুথ সবসময় আগে ব্যবহার হলেও এখানে সেসব অনেক জায়গায় হয় না। ওয়াইফাই আরেকটি যন্ত্রাংশ। তাহলে আমরা এতক্ষণ দেখলাম ব্লুটুথ কিভাবে কাজ করে, এবার দেখব ওয়াইফাই কি জিনিস। আমরা আমরা ওয়াইফাই শুনতে শুনতে এত অভ্যস্ত যে এটা আবার আলাদা করে যে পড়তে হবে সেটি মাথায় আছে কিনা, সেটি একটি কথা। ওয়্যারলেস ফিডেলিটি, তো সেটি হচ্ছে কথা। তারহীন ইন্টারনেটের সাথে সংযুক্ত করা, অর্থাৎ এক জায়গায় ইন্টারনেট আছে, ওটাকে তারহীন ভাবে ইন্টারনেটটা ছড়িয়ে দেওয়া। ব্লুটুথ কি করে, এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে সংযোগ করে, সেটা ইন্টারনেট হতে পারে, অন্য কিছু হতে পারে। বাট ওয়াইফাই শুধু ডেডিকেটেড হচ্ছে ইন্টারনেটের উপর, অর্থাৎ ইন্টারনেটটাকে তোমাকে একটা পয়েন্ট থেকে অন্যান্য যন্ত্রাংশের সাথে তারবিহীন ভাবে ছড়িয়ে দিবে, এই ইন্টারনেটের সংযোগটা। তোমরা জানো ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট, এটা একটা বিশ্ব বিস্তৃত জাল, এর উপর ভিত্তি করে বিভিন্ন ডেটা ট্রান্সফার করা হয় সেটি। তো এটা হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে তারহীন উপায়ে ইন্টারনেটে সংযুক্ত করে।
এখন এই ওয়াইফাই এর বৈশিষ্ট্য বা সুবিধা গুলো কি কি? ওয়াইফাই বলেছি ওয়্যারলেস ফিডেলিটি, কাভারেজ। কাভারেজটা হলো কতগুলো সংযোগ করা যাবে, কত দূর থেকে সংযোগ করা যাবে, কত এরিয়া থেকে সংযোগ করা যাবে এবং কত স্পিডে সংযোগ করা যাবে, এই সবগুলোই হচ্ছে কাভারেজের অন্তর্ভুক্ত। তো এটা সীমিত পরিসর থেকে নিয়ে বিস্তৃত পরিসরেও পাওয়া সম্ভব কাভারেজটা, অর্থাৎ খুব অল্প জায়গায় হতে পারে আবার বিশাল বিস্তৃত জায়গায়ও হতে পারে, তবে লিমিটেশন অবশ্যই আছে। ব্যান্ডউইথ, প্রতি সেকেন্ডে একটি চ্যানেল দিয়ে কত যেটা যায় 10 এমবিপিএস থেকে 50 এমবিপিএস, এটা খেয়াল রাখতে হবে। মেগাবিট পার সেকেন্ড, বিপিএস বিট, 01 কে এক একটা বিট বলে, 01 এক একটা বিট, 8টা বিট হলে হয় একটা বাইট, 8 বিটে 1 বাইট। বিটা যদি স্মল হাতের দেওয়া হয় তাহলে এটা বিট বোঝায়, বিটা যদি বড় হাতের দেওয়া হয় তাহলে এটাকে বাইট বোঝায়। 10 এমবিপিএস সুতরাং 10 মেগাবিট পার সেকেন্ড থেকে 50 মেগাবিটস পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে এতগুলো বিট ট্রান্সফার হয় এর ব্যান্ডউইথ। তবে এই সমস্ত রেঞ্জ কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয়। তার কারণ হচ্ছে এই রকম যন্ত্রপাতি যারা তৈরি করে সেই সকল কোম্পানিগুলো প্রতিদিন প্রতি মুহূর্তে এই যন্ত্রাংশের উন্নতি ঘটাতে থাকে, সুতরাং ব্যান্ডউইথ কিন্তু মাঝে মাঝেই এটি চেঞ্জ হতে পারে। তুমি এখন যেটি শিখছো সেটি তোমার আরো কয়েক বছর পরে যে একই থাকবে এমন কথাটি নেই, স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে যায়। যেমন আমাদের ব্রডব্যান্ড ইন্টারনেট একটা সময় আমাদের স্ট্যান্ডার্ড ছিল বাংলাদেশের জন্য 1 এমবিপিএস স্পিড হলে সেটাকে আমরা ব্রডব্যান্ড বলবো। এখন কিন্তু এটা বলা হচ্ছে 5 এমবিপিএস স্পিড না হলে সেটাকে আমরা ব্রডব্যান্ড বলবো না। ল্যান এর চেয়ে সস্তা। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ তোমার একটি ক্যাম্পাস বা একটা নির্দিষ্ট এরিয়াতে তুমি তারের মাধ্যমে যোগাযোগ করে ইন্টারনেট ছড়িয়ে দিবা, তো সেটা হচ্ছে ল্যান। কিন্তু ওয়াইফাইতে এর থেকে কম খরচ হয়, কারণ ওই তারের জঞ্জালটি লাগে না এবং তারের সাথে সংযুক্ত ডিভাইস গুলো লাগে না, এবং বহু ক্ষেত্রে এটি বিনামূল্যে পাওয়া যায়। রেল স্টেশন, বিমানবন্দর, অন্যান্য ক্ষেত্রে বহু জায়গায় এটি বিনামূল্যে পাওয়া যায়। যে কোনো মানের ওয়াইফাই বিশ্বের যে কোনো জায়গায় কাজ করবে, তার কারণ হচ্ছে IEEE যে সংস্থা আছে তারা এর স্ট্যান্ডার্ডটা নির্ধারণ করে, যে কারণে এটি যে কোনো জায়গায় যে কোনো ভাবে ব্যবহার করা যায়। এখন এই ওয়াইফাই যে বললাম, এটা এই ওয়াইফাই এর সুবিধা বা বৈশিষ্ট্যগুলো কি দেখবো। তার মানে ওয়াইফাই এ সংযুক্ত করার জন্য একটা ছোট্ট যন্ত্রাংশ তোমার যন্ত্রের ভিতর থাকা লাগে, যেটাকে বলা হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার। ওয়্যারলেস নেটওয়ার্ক মানে তারবিহীন যে নেটওয়ার্ক, সেটার ইন্টারফেস, সেটাকে কিভাবে দৃশ্যমান হবে, কিভাবে ব্যবহৃত হবে, তার আউটলাইন যেটা সেটার ইন্টারফেস, এটাকে কন্ট্রোল করার জন্য একটা ছোট্ট যন্ত্রাংশ এটি সংযুক্ত থাকতে হয়। তাহলে ওখান থেকে আমরা RJ45 কেবলের মাধ্যমে আমরা সংযুক্ত করে নিতে পারি ল্যানের সাথে। তো এটা বুঝতেই পারছি এর সকল ডিভাইস গুলোতে তোমার ইন্টারনেট অ্যাক্সেস, ইন্টারনেটের প্রবেশাধিকার যেটা অ্যাক্সেস, সেই সুবিধাটি পাওয়া যায়। আর ওয়াইফাই এর আরেকটা পোর্শন আছে ওয়াইব্রো, এগুলো রাউটার ব্যবহার করা হয়, রাউটার রাউট করে দেয়, যেটা গ্রহণ করে এবং চারিদিকে ছড়িয়ে দেয়, সেটা সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত হয়, যেটা সেলুলার নেটওয়ার্ক আগেই বলেছিলাম। কিছু অসুবিধা আছে, লিমিটেশন আছে, যন্ত্রাংশের লিমিটেশন আছে, নেটওয়ার্কের লিমিটেশন আছে, আবহাওয়াগত লিমিটেশন আছে, আর বিভিন্ন লিমিটেশন গুলো আছে। যেটা স্থানান্তর ধীর গতি সম্পন্ন, এটি পুরাতন কথা, এটি আসলে আর এখন থাকা উচিত না বইতে, এটা যদিও আছে। নির্দিষ্ট এলাকা ছাড়া কভারেজ পাওয়া কঠিন, এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ এর এরিয়া নির্দিষ্ট, এর বাইরে গেলে কভারেজ পাওয়া যাবে না। খেয়াল রাখতে হবে যত কাছাকাছি তত নেটওয়ার্ক ভালো, যত দূরে থাকবে ছবিতে দেখতে পাচ্ছ তত নেটওয়ার্কটা আরো হালকা হয়ে যাবে। নিরাপত্তার ঝুঁকি থাকে, নিরাপত্তার ঝুঁকি সব জায়গায় আছে, সুতরাং এটি এখানেও থাকবে। ব্যবহার, হটস্পট তৈরি করা হয়, অর্থাৎ ওয়াইফাই যে এরিয়া জুড়ে কাভারেজটা দেয় সেটা হচ্ছে হটস্পট, সেখানে আমরা ওয়াইফাই ব্যবহার করতে পারি।
বাসাবাড়ি, অফিস আদালত, ওয়াইফাই হটস্পট পাবলিক স্পেসেও সেবা প্রদান করা হয়। বহু জায়গায় আছে পাবলিক প্লেসে দেওয়া হয়। বিমানবন্দর, হোটেল, রেস্তোরাঁ, এটি অলরেডি বলে ফেলেছি। বিভিন্ন জায়গায় এটা বিনামূল্যে দেওয়া হয়। সিটি ওয়াইড ওয়াইফাই নেটওয়ার্ক, বিশ্বের বহু শহরের মেয়ররা যে কাজটি করেন যে নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে দেন পার্ক বা অন্যান্য জায়গায়, সেখানে শহর জুড়ে বা যতটুকু সম্ভব হয় শহরের ক্যাপাসিটির উপর নির্ভর করে ওয়াইফাই নেটওয়ার্ক গুলো দিয়ে দেয়। যেমন ইদানিং অনলাইন ক্লাসের জন্য একটু আলোচনা হয়েছিল, মোবাইল টাওয়ার গুলোতে ওয়াইফাই এর এরকম ব্যবস্থা করে দিলে স্টুডেন্টরা সরাসরি যেন সংযুক্ত হতে পারে, সেই ব্যবস্থার কথা বলা হয়েছিল। তো সেটি এখনো কার্যকর হয়নি। তো এরপরে আর কি বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাই এর আওতায়ন হচ্ছে, এটা তো বলাই হচ্ছে সরকার শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো ওয়াইফাইটা ফ্রি দিবে। খুব সহজে শিক্ষা প্রতিষ্ঠানে বসেই ল্যাপটপ বা স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছে। সমস্যাটা হলো যে আমাদের ব্যবহার করতে শিখতে হবে। কি ব্যবহার করব, কখন ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, এটি আমরা এখনো শিখিনি। যে কারণে আসলে আমাদের অপব্যবহার অনেক সময় বেশি হয়। মূল যে কাজটি করার কথা, যে সময় করার কথা, সেই সময় সেই কাজটি না করে আমরা অন্য কাজটি করতে থাকি। ফলে আমরা দেখি যে আমাদের আসলে আর উদ্দেশ্য সাধনটি ঠিকমতো হয় না। তো এরপরে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট। ওয়্যারলেস মানে তারবিহীন, অ্যাক্সেস পয়েন্ট যে পয়েন্ট বা যে জায়গায় যে অবস্থান থেকে এখানে প্রবেশ করা হয় সেটা হচ্ছে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট। বলতে একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট মানে একটা যন্ত্রাংশ যেটি তারযুক্ত নেটওয়ার্কে সংযুক্ত হতে তারবিহীন বা ওয়্যারলেস সুবিধা সম্পন্ন ডিভাইসকে সংযুক্ত করে। তার মানে একটা যন্ত্র তারের সাথে যুক্ত আছে আর একটা যন্ত্র তারবিহীন আছে, এদেরকে যে যন্ত্রাংশটি কানেক্ট করে সেটা ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট বলে। এই যে যেমন একটি রাউটার আমরা দেখতে পাচ্ছি, রাউটার সংযুক্ত করে, রাউটারের এক সাইডে তার এসে সংযুক্ত হয় RJ45 কানেক্টরের মাধ্যমে। তারপরে এই যন্ত্রাংশটি কাজ করে ওই তার থেকে ইন্টারনেট নিয়ে তার যে এই যে অ্যান্টেনা গুলো আছে অ্যান্টেনার মাধ্যমে এটা ছড়িয়ে দেয় আশেপাশে। এরপরে দেখো ওয়াইফাই হটস্পট, এগুলো কমন কথা তোমরা জানো, এগুলো ওয়াইফাই হটস্পট গুলো এরকম হয় যে এলাকায় এগুলোর সাপোর্ট গুলো দেয়। যেমন এটা যদি মেইন মোবাইল হয়, এখান থেকে যদি ওয়াইফাই চালনা করা হয় তাহলে এখান থেকে আমাদের বিভিন্ন ডিভাইস, বিভিন্ন প্রকার ডিভাইসে সংযুক্ত করতে পারি। আবার এটা রাউটার হতে পারে, রাউটারের কভারেজটা ভালো হয়, সেখান থেকেও হতে পারে। এরপরে আসো ওয়াইম্যাক্স, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। আসলে ওয়াইফাই এর আরেকটি সংযোজন হচ্ছে ওয়াইম্যাক্স। আমাদের যেমন মোবাইলের টাওয়ার গুলো থাকে, ওয়াইফাই এর থেকে বেশি জায়গা কাভারেজ দেওয়ার জন্য এটি এরকম টাওয়ারের মাধ্যমে চারিপাশে ইন্টারনেট সেবা দেওয়া হয়। তার মানে ওয়াইফাই যখন আমরা ব্যবহার করি তখন একটি ছোট্ট এরিয়া, আর ওয়াইম্যাক্স হলো তারের মাধ্যমে ইন্টারনেটটিকে এনে ওই টাওয়ারে বসিয়ে দেওয়া হয়। টাওয়ার যেহেতু অনেক উঁচু থাকে সে বহু এরিয়া জুড়ে সেবাটি দিতে পারে। এটা ওয়াইম্যাক্স, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এটি বিশ্বব্যাপী ইন্টারঅপারেবিলিটি মানে হচ্ছে পারস্পরিক যোগাযোগ, একটার সাথে আরেকটার যোগাযোগ। মাইক্রোওয়েভ অ্যাক্সেস, মাইক্রোওয়েভটা আসলে তারবিহীন প্রবেশাধিকার সেটা। এটি 10 থেকে 60 কিলোমিটার পর্যন্ত ইন্টারনেট সুবিধা দিয়ে থাকে। আমাদের বাংলা লায়ন ছিল, বাংলা লায়ন, বাংলা লিংক নয় কিন্তু, বাংলা লায়ন এটি দিত এক সময়, কুষ্টিয়া শহরে দিত এক সময়, ঢাকাতে দিত এক সময়, অনেক জায়গায়। এছাড়া আরো বেশ কিছু সংস্থা এগুলো দিত। তো সেগুলো আসলে আস্তে আস্তে উঠে গেছে, তারা আর মোবাইল 4G আসার পরে আসলে এগুলো আর কোনো কাজে লাগেনি। কারণ হচ্ছে তোমার আলাদা করে ওর যন্ত্রাংশ কিনে ওটি ব্যবহার করা এটা সম্ভব নয়, কারণ মোবাইল দিয়ে আমরা কাজটি করতে পারি। তো এটা ওয়াইম্যাক্স। আরো একটু আমরা দেখবো যে এই যে দেখতে পাচ্ছ যে এখান থেকে ইন্টারনেট ব্যাকবোন, এটা সারা বিশ্বব্যাপী। এখানে উপরে এটা দেখতে পাচ্ছ, এখান থেকে আইএসপি গুলো, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে লাইন গুলো নিয়ে এটা টাওয়ার বসানো হয়েছে বিভিন্ন,
এই টাওয়ার থেকে সেবা দেওয়া হচ্ছে এবং এই টাওয়ারের অধীনে যারা আছে তারা সবাই ওই সেবাটি নিতে পারে। এটা হচ্ছে ওয়াইম্যাক্স এর স্ট্রাকচার। তো এরপরে চলো ওয়াইম্যাক্স আর একটু দেখে নিই। আমাদের ওয়াইম্যাক্স ওয়্যারলেস নেটওয়ার্কের বৈশিষ্ট্যগুলো। বেজ স্টেশন যেটা বলছিলাম, একটি টাওয়ার থাকে, সেটাকে আমরা বেজ স্টেশন বলছি। টাওয়ারের মাধ্যমে 50 কিলোমিটার 60 কিলোমিটার এক এক জায়গায় এক এক রকম তথ্য মোটামুটি একটি লিখলেই হবে। তো রিসিভার, রিসিভ করার জন্য এরকম বিভিন্ন রিসিভার থাকে, কার্ড রিসিভার, বিভিন্ন ধরনের রিসিভার থাকে। এই রিসিভার গুলো পরবর্তীতে অন্যান্য যন্ত্রাংশগুলোকে সংযুক্ত করে। এটা হচ্ছে রিসিভার। বিল্ট ইন থাকতে পারে, আবার ওর সাথে আলাদা করেও জুড়ে দেওয়া যেতে পারে। কি কি সার্ভিস পাওয়া যায়? আইপিটিভি দেখতে পাচ্ছি এখানে, ইন্টারনেট প্রোটোকল টিভি, অর্থাৎ সরাসরি তোমার স্যাটেলাইটের মাধ্যম ব্যবহার না করে ইন্টারনেট প্রোটোকল টিভি এখান থেকে ব্যবহার করা যায়। এরপরে প্রথম যেটা এরা লিখেছে সেটা হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল মানে ইন্টারনেটের উপর দিয়ে ইন্টারনেট নিয়ম কানুন, প্রোটোকল হচ্ছে নিয়ম কানুন, স্ট্যান্ডার্ড গুলো। এর ভিতর দিয়ে ভয়েস পাঠানো, তার মানে আগে যে টেলিফোন ব্যবহার করা হতো, টেলিফোন ব্যবহার না করে এটা ভয়েস পাঠানো, অর্থাৎ বিভিন্ন ধরনের কল করা, যেটা আমরা করে থাকি সব সময়। জিওআইপি, আইপিটিভি, ইন্টারনেট প্রোটোকল টিভি যেটা, সেটার কথা বলছিলাম আগেই, টিভিতে ব্যবহার করা হয়। ওয়াইফাই হটস্পট, ওটা তো বলছিলাম টাওয়ারের মাধ্যমে দিতে থাকে ওয়াইফাই হটস্পট। আর মোবাইল টেলিফোন সার্ভিস, মোবাইল ডেটা টিভি, এটি আমরা সবসময় ব্যবহার করি। মোবাইলের ইমার্জেন্সি রেসপন্স সার্ভিস, বিভিন্ন ইমার্জেন্সি নাম্বার থাকে, সেখানে সরাসরি রেসপন্স করা যায়, কল করা যায়। আর ফাইবার অপটিক কেবলের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। ফাইবার অপটিক কেবল এর আগের ক্লাসে তোমরা পড়েছো, ওটার বিকল্প হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু খেয়াল রাখতে হবে ফাইবার অপটিক কেবলই হয়, ওর গতির সাথে কারো গতি তুলনা করা যাবে না। ওয়াইম্যাক্স এর সুবিধা দেখি। একটা বেজ স্টেশন দিয়ে হাজার হাজার ব্যবহারকারীকে ইন্টারনেট সুবিধা দেওয়া যায়, যেটা ওয়াইফাইতে ওভাবে যায় না। তারবিহীন ইন্টারনেট, সবাই তো তারবিহীন, আমরা যে তারবিহীনই পড়ছি। বাস্তবায়ন দ্রুত করা যায়, কারণ হচ্ছে একটা বেজ স্টেশন করলেই হয়ে গেল, কিন্তু ল্যান বা অন্যান্য নেটওয়ার্ক করতে গেলে তার বসাতে হয়, সেটি একটি সময় সাপেক্ষ বিষয়, কিন্তু ওয়াইম্যাক্স খুব দ্রুত কাজ করতে পারে। প্রত্যন্ত অঞ্চলে দেওয়া যায়, স্টেশন থাকলেই হলো। ওয়াইফাই হটস্পটেও, অর্থাৎ ওয়াইফাইটাকে এর আওতায় এনে সেখানেও ইন্টারনেট সেবাটি দেওয়া যায়, সেটি হলো কথা। ছবি দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন রকম তথ্য টেলিযোগাযোগ সেবা, ভিওআইপি, আইপিটিভি, একই কথা বারবার। নিরাপদ ইন্টারনেট সংযোগ সুবিধা প্রদান করা যায়, 100% নিরাপদ সেবা কেউ দিতে পারে না, সুতরাং এটা বলতেই পারি। বহনযোগ্য সংযোগ, মোবাইল বহনযোগ্য, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করা যায়, এটা মোবাইল চলমান। আর অন্যান্য নেটওয়ার্কের তুলনায় খরচ কম। তারপরেও এই প্রযুক্তিটি আসলে আমাদের দেশে চললো না, তার কারণ আমরা মোবাইল দিয়ে সবকিছু করতে পারি। যেমন ঘড়িটি প্রায় অব্যবহৃত হয়ে গেছে, আমরা ঘড়ি আর এখন খুবই কম ব্যবহার করি। এটা সুবিধাগুলো দেখছিলাম আমরা। অসুবিধা কি? মূল সমস্যা এটা। কি সমস্যা? ব্যবহারকারী যদি অনেক হয় তাহলে তখন সমস্যাটি তৈরি হয়, ব্যান্ডউইথ কমে যায় এবং ইন্টারনেটে প্রবেশ করা কষ্টসাধ্য হয়ে পড়ে। অধিক দূরত্বের জন্য লাইন ইন বা অফ সাইটের প্রয়োজন হয়। বেশি দূরত্বের জন্য সমস্যাটি তৈরি হয়। ডেটা রেট ধীর গতির, এটা নির্ভর করে যন্ত্রাংশের উপর, সুতরাং এই কথাগুলো অর্থহীন। আরো অসুবিধা, খারাপ আবহাওয়ার জন্য ওই যে ওয়্যারলেস কমিউনিকেশনটা সিগন্যালে বিঘ্ন ঘটতে পারে। অন্যান্য ওয়্যারলেস যন্ত্রপাতিতে বাধার সৃষ্টি, অন্যান্য যন্ত্রপাতিগুলো এর ডেটা ট্রান্সফারকে অনেক সময় স্লো করে দেয়। বেশি বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয় টাওয়ার চালাতে। বাস্তবায়ন ও পরিচালনা, এটাকে পরিচালনা করতে অনেক খরচ হয়। ল্যান যেমন তৈরি করে দিলে তারপরে পরিচালন ব্যয় খুব বেশি নাই, কিন্তু এটি সবসময় ব্যয়বহুল হয় পরিচালনা করতে। প্রাথমিক খরচ কম হলেও পরবর্তীতে ব্যয়বহুল।
এখন দেখব ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর মৌলিক পার্থক্যগুলো কি কি। প্রথম বলছে ওয়াইফাইটা হচ্ছে স্বল্প পাল্লার প্রযুক্তি, অল্প জায়গায় বাড়ির অভ্যন্তরে বা সীমিত আকারে ক্যাম্পাসের ভিতরে। আর ওয়াইম্যাক্স হচ্ছে দীর্ঘ পাল্লা, 50-60 কিলোমিটার দূরে দেওয়া যেতে পারে। আচ্ছা, এটা ওয়াইফাইটা নিজস্ব সিস্টেম, অর্থাৎ পার্সোনাল সিস্টেম, নিজেই তৈরি করে ব্যবহার করা হয়। আর ওয়াইম্যাক্স যেহেতু বড় স্থাপনা, বড় টাওয়ার লাগে, সেজন্য এটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা কোনো কোম্পানির অধীনে কাজ করে। সিএসএমএ বা সিএ প্রোটোকল ব্যবহার করা হয়। একটা সেন্সর বেস প্রোটোকল ব্যবহার করে সংযোগবিহীন এটা, বা তার সহ আর কি, তার সহ বা তার ছাড়া হতে পারে। আর ওয়াইম্যাক্স কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল হবে ম্যাক প্রোটোকল, ম্যাক অ্যাড্রেস থাকে তোমাদের ইয়েতে। ওয়াইফাই পণ্যগুলো WLAN প্রযুক্তি, ওয়াইড লোকাল এরিয়া নেটওয়ার্ক, WLAN প্রযুক্তি ব্যবহৃত হয়। আর ওয়াইম্যাক্স কি ব্যবহার করা হয়, ওয়াইড মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইম্যান ব্যবহার করা হয়। আর গতি কম হয়, এখানে দ্রুত হয়, এখানে খরচ কম হয়, এখানে খরচ বেশি হয়। এই হচ্ছে পার্থক্যগুলো, ভালো করে মনে রাখবে, এটা লিখবে, পড়ে লিখবে ভালো করে। এরপরে আর একটা প্রযুক্তি এনএফসি, এটি ইদানিং খুব বেশি ব্যবহার করা হয়। নিয়ার ফিল্ড কমিউনিকেশন, অর্থাৎ দুইটা যন্ত্রাংশ যখন একটা আরেকটা কাছাকাছি আসে, তখন কমিউনিকেশনটা অটোমেটিক তৈরি হয়, ওখান থেকে তথ্যগুলো নেয় বিভিন্ন অ্যাক্সেস পয়েন্টে যাওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। এই যে যেমন কার্ড থাকে, কার্ডটা পাশে ধরলে ওখান থেকে তথ্যটা নিয়ে নিতে পারে। যেমন বিভিন্ন সেতুতে টোল দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়, বা প্রবেশাধিকার নিয়ন্ত্রণের জন্য, কর্মীদের প্রবেশের জন্য দরজার পাশে এটি টাচ করলে এটি দরজাটি খুলে দেয়, তার তথ্যের সত্যতা নিশ্চিতের মাধ্যমে। তো এটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে সক্রিয় ডিভাইস আর একটা হচ্ছে নিষ্ক্রিয় ডিভাইস। যে ডিভাইসটি কাছাকাছি থেকে সরাসরি ওর সাথে সংযুক্ত হয় সক্রিয়, অথবা এটা দূরে থাকে বা বন্ধ থাকে, তখন এটা নিষ্ক্রিয় ডিভাইস হিসাবে ব্যবহৃত হতে পারে। কোথায় ব্যবহার করা হয়, ইলেকট্রনিক হেলথ কার্ড, ই হেলথ কার্ড, এটা আমাদের দেশে খুবই কমই আছে, তারপরেও বিভিন্ন দেশে এটি ব্যবহার করা হয়। হেলথ কার্ডে তথ্য থাকে কে কতটুকু সেবা নিল, সেটি ওখান থেকে অটোমেটিক টাকাটা কেটে নেয়, অথবা ফ্রি সার্ভিস হলে সেভাবে সেবাটি দেয়। বিভিন্ন বাস কোম্পানি আছে বিভিন্ন দেশে বিদেশে, বিদেশেই আছে, আমাদের দেশে সম্ভবত এখনো নাই, যে তাদের বিভিন্ন এরকম কার্ড থাকে, কার্ডের মাধ্যমে ওটা বাসে ওঠা যায়, ওখান থেকে টাকাটা কেটে নেয়। ডেবিট ক্রেডিট কার্ড তো আমরা ভালোই জানি, এই কার্ডের এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হয়। তারপরে টোল প্লাজায় পরিশোধে, এই যে বিভিন্ন বাস ট্রেনের এখানে ব্যবহার করা হয়। কর্মচারীদের অ্যাক্সেস কন্ট্রোল, বিভিন্ন বড় বড় অফিসে কর্মচারীরা এই কার্ডের মাধ্যম ছাড়া প্রবেশ করতে পারে না, কার্ডটি ধরলে গেটটি খুলে যায়, তখন প্রবেশ করতে পারে। এরপরে আছে জিগবি, আরেকটি নতুন প্রযুক্তি, এটি উচ্চতর যোগাযোগ, IEEE 805.15.4, এটি আসলে এই 15.4 এর সবই হচ্ছে ওয়্যারলেস প্রযুক্তি। ইন্টারন্যাশনাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এরা 80 সালের ফেব্রুয়ারি মাসে, যেহেতু 80 সাল 2 মানে ফেব্রুয়ারি হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি দ্বিতীয় মাস, এটা যে স্ট্যান্ডার্ড বা প্রোটোকল গুলো নির্ধারণ করেছিল তার 15 নম্বরে বিভিন্ন ধরনের ওয়্যারলেস প্রযুক্তি আছে, সেখানে 15.4 এ এই জিগবির কথা বলা হয়েছে। পার্সোনাল, কম বিদ্যুৎ শক্তির বেতার ডিভাইস গুলোর সাথে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে পারে। জিগবি ব্যবহার করা হয় যে বিভিন্ন স্মার্ট অ্যাপ্লিকেশন, ওয়াটার মিটার, ইলেকট্রিক মিটার, ছোট ছোট অল্প প্রযুক্তি যারা ব্যবহার করা হয়, এরা সংযুক্ত করে তারপরে ইন্টারনেটে যুক্ত হয়ে যায়। কোথায় ব্যবহার করা হয়, হোম অটোমেশনে। তোমার বাড়িতে বিভিন্ন ধরনের যে প্রযুক্তি, ধরো তোমার পার্সোনাল কম্পিউটার, তোমার ফ্রিজ, তোমার ওয়াশিং মেশিন, তোমার লাইটিং সিস্টেম, সবকিছুকে এটা একত্রে ইন্টারনেটের আওতায় নিয়ে আসছে, তাহলে এটা হচ্ছে হোম অটোমেশন বা বিল্ডিং অটোমেশন।
ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন যে বড় বড় যন্ত্রাংশগুলো সেটাকে জিগবি প্রযুক্তি ব্যবহার করা হয়। ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক, এটা বিভিন্ন ধরনের ব্লুটুথ প্রযুক্তির মতোই কিন্তু একটু উন্নত সংস্করণ। মেডিকেল ডিভাইস গুলোতে ব্যবহার করা হয়। আরেকটা গুরুত্বপূর্ণ এই যে ধূমপান, ফায়ার শনাক্তকরণ এরকম, অর্থাৎ ধূমপান প্রতিরোধী বা তোমার বিল্ডিং এ কোনো আগুন ধরেছে কিনা, ধোঁয়া আছে কিনা, এটি জিগবি প্রযুক্তি ডিটেক্ট করতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ ইন্টারনেট অফ থিংস বা আইওটি, এটি খুবই গুরুত্বপূর্ণ, এই কথাটি মাথায় ঢুকিয়ে রাখো। তোমাদের পরবর্তী প্রজন্মের জীবন এই আইওটির উপর নির্ভর করবে। ইন্টারনেট অফ থিংস অর্থাৎ সবকিছুগুলো ইন্টারনেট সংযুক্ত। যন্ত্রাংশ মানে ইন্টারনেট সংযুক্ত, সেটি যত বড় যন্ত্রাংশই হোক, যত ছোট যন্ত্রাংশ হোক, অর্থাৎ তোমার পোশাকটিও ইন্টারনেট সংযুক্ত হবে। সুতরাং এটি আইওটির অন্তর্ভুক্ত। তো আমাদের এই ছিল আজকের পড়া। তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, বইটি ভালো করে পড়বে। এই যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে লিখো, এর প্রয়োজনীয়তা, ব্যবহার, ব্লুটুথ, ওয়াইম্যাক্স এগুলো পড়েছি আজকে, এগুলো যেন তোমরা ভালো করে পড়তে পারো। তো এগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়বে সেই কামনা করে আমি নিহার রঞ্জন বক্সী আজকে বিদায় নিচ্ছি। আবার পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্য সচেতন থাকো, করোনা মুক্ত থাকো। ধন্যবাদ সবাইকে।